মানব জীবন বড়ই বৈচিত্র্যময়। মনে কখন কি উদয় হয় আর কি যে অস্ত যায় বোঝা মুশকিল। মাঝে মাঝে শৈশবের স্মৃতিগুলো মাথাচাড়া দিয়ে ওঠে। সবকিছু ফেলে হারিয়ে যেতে ইচ্ছে করে সেই সোনালি ছোটবেলায়। মনে ইচ্ছে জাগে ওই সময়টুকু যদি কোনোভাবে একটু আটকে রাখা যেত। প্রিয়জন থেকে একটু দূরে চলে গেলে স্মৃতিগুলো যেন একটু বেশি কাছে টানতে চায়। তেমনি কিছু স্মৃতি জীবনের প্রথম ঘটে যাওয়া ঘটনা নিয়ে আজ আমাদের যা কিছু প্রথম অভিজ্ঞতা স্মৃতিকথা নিয়ে এসেছেন অভিনেত্রী মিতা চৌধুরী। চলুন তার সাথে কথা বলি যে আপনি অভিনয় আসলেন কিভাবে। প্রথম এলাম স্কুল থেকে। স্কুলে একটা স্টেজে একটা নাটক করেছিলাম। আচ্ছা, সেই নাটকটাতে আমার অভিনয় করার কথা ছিল ছোট একটি চরিত্রে, কিন্তু আমার এক বান্ধবী যে নাকি মূল চরিত্রটি করছিল আচ্ছা, তার হঠাৎ করে দুর্ভাগ্যবশত, ওর জন্য দুর্ভাগ্যবশত ভাবে ওর চিকেন পক্স হলো। তো ও আর রিহার্সালে আসতে পারলো না। তখন যেহেতু আমার ওর ডায়লগগুলো, লাইনসগুলো সব মুখস্থ ছিল, তখন আমি ওর চরিত্রটা করলাম, মূল চরিত্রটা। সেটাই আমার প্রথম অভিনয়ের অভিজ্ঞতা। তারপরে কি আপনি টিভিতে চলে আসলেন? হ্যাঁ, সেই নাটকটি, স্কুলের নাটকটি দেখতে এসেছিলেন খালেদা ফাহমি। আচ্ছা, তখন খালেদা আপা দেখার পর বললেন যে আমরা এটা পিটিভিতে দেখাবো। তো সেটা আমরা লাইভ করেছিলাম। আচ্ছা, আচ্ছা, সেই ডিআইটি ভবনে সেট করা হলো আমাদের জন্য। সেই নাটকটি আবার করলাম। তো তখনও আমার সেই বান্ধবী কিন্তু চিকেন পক্সে আক্রান্ত। ও আর নাটক করতে পারলো না। আমি করলাম রাজার চরিত্রটা। আর নাটকের নামটা মনে আছে? ভালো করেই মনে আছে আমার কাছে। বাড়িতে একটা ছবি, ছোট্ট একটা ছবি আছে, ওটার নাম ছিল ইংরেজিতে স্টোরি অফ কিং মাইনাস। তো এই রাজাটা ছিল অসম্ভব কৃপণ একজন রাজা। তো তার সবকিছু কাপড় চোপড়ও ছেঁড়া ছিল। তারপর সে যে অরেঞ্জ স্কোয়াশ নিয়ে আসতো, কাউকে ওটা দিতে চাইতো না। মোটামুটি ছোটখাটো একটা হাসির নাটক, কিন্তু বাচ্চাদের জন্য লেখা। ওই নাটকটা বাদ দিয়ে টেলিভিশনের নাটকের প্রথম কোন কাজটা করেছিলেন? বড় হয়ে যে নাটকটা, বড় হয়ে তারপরে বলবো, এখন তো বলছি তখনও বড় হইনি আসলে। 1974 বোধহয়, 74-এ বোধহয় আমার প্রথম, 74 বা 75 এরকম একটা সময় আমি প্রথম অ্যাডাল্ট বড়দের নাটকে যোগ দিই। সেটাও আবার কাকতালীয় ভাবে হয়েছিল আর কি। আতিকুল হক চৌধুরীর নির্দেশনায় আমি প্রথম নাটক করি, বড়দের নাটক। তখন থেকে আমার ওই বড়দের নাটকের যাত্রা শুরু। ওই নাটক করতে করতে তারপর যাদের সঙ্গে আমার পরিচয় হলো, তারাই আবার আমাকে পরিচয় করিয়ে দিলেন মঞ্চের জগতে। আপনার বাসা থেকে কোনো বাধা দেয়নি বা আপনাকে ওরকম কোনো বাধা পাইনি বাসা থেকে, মানে ফ্যামিলি থেকে? হ্যাঁ, হয়েছে, কিন্তু তারপরও বলবো কিছু কিছু আমাদের ফ্যামিলি কিছুটা তো কনভেনশনাল, কনজারভেটিভ একটা ফ্যামিলি। তখন মানুষ আরো মানে কনজারভেটিভ মেন্টালিটি ছিল, ব্যাপার কিছু সীমিত ছিল। যে হ্যাঁ ঠিক আছে, আমার মা যেমন বলেছিলেন প্রথম নাটকটা, বড়দের নাটকটা করার সময়, আতিক ভাইয়ের নাটকটা করার সময়, যে এটাই কিন্তু প্রথম, এটাই শেষ, আর কিন্তু হবে না। তারপর যখন মঞ্চে করতে গেলাম তখনও মা বললেন এটাই প্রথম, এটাই শেষ। তো সেটা তো এখন যেটা বলে রেস্ট ইজ হিস্ট্রি, কারণ এরপর তো অনেক কাজ করলাম। প্রথম আপনার মঞ্চের অভিনয় কি ছিল বড় হয়ে? কোন নাটকটা তখনই মানে প্রথম লেখা হয়েছিল এবং মঞ্চায়ন করা হলো। লেখা ছিল জিয়া আনসারি এবং নাটকটার নাম ছিল চোর চোর। আমার মনে হয় প্রথম 2-3টা শো দেখার পরে একটা লেখা উঠলো, খুব সম্ভব বিচিত্রায়। তখন লিখেছিলেন যে হ্যাঁ, মিতা চৌধুরী টিভিতে তুখোর অভিনয় করেন, কিন্তু মঞ্চে বোধহয় ওনার আরেকটু শক্তিশালী হতে হবে, ওনার গলার আওয়াজ সবসময় শোনা যায়নি। তো ওটা পড়ে না আমার খুব খারাপ লেগেছিল, যে মনে হলো যে কি হলো, সবাই এত ভালো বলে, এটাকে তো ভালো বললো না। কিন্তু পরে একটু ভেবে দেখলাম যে না, এটাও তো দরকার, যে দেখলেই যে মানুষ বলবে খুব ভালো হয়েছে তাতে তো হবে না। ভুলটা খুব সুন্দর করে লিখেছিল, যেই লিখেছিলেন সেটা এখন আর মনে নেই কে লিখেছিলেন, কিন্তু খুব সুন্দর করে লিখেছিলেন যে আমার মনটাও ভেঙে যায়নি, কিন্তু আবার ভেতরে একটা অনুভূতিও এলো যে হ্যাঁ ঠিক আছে, আমার আরো ভালো করতে হবে, হ্যাঁ আরো ভালো করতে হবে।
তো মিতাদি, আপনাকে আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আপনার জীবনের প্রথম রোজগার কি ছিল আর কিভাবে সেটা খরচ করেছিলেন? আমার প্রথম রোজগারটা বোধহয় ছিল যে আমি যখন টিভিতে ওই ছোট সময় একটা অনুষ্ঠান করতাম, ওই যে প্রথম নাটকটা করেছিলাম, বাচ্চাদের নাটকটা, ওটার করার পর খালেদা ফাহমি আপা আমাকে আবার ডেকেছিলেন। একটা অনুষ্ঠান হতো তখন, উর্দু শিক্ষার আসর আচ্ছা আচ্ছা বলে একটা অনুষ্ঠান হতো। সেই অনুষ্ঠানে মানে ব্যাপারটা ছিল আমরা আসলে স্ক্রিপ্ট আগে মুখস্থ করতাম। হ্যাঁ, আমরা 3 জন ছিলাম আর একজন শিক্ষক ছিলেন। আচ্ছা, তো দেখানো হতো যে আমরা সবাই উর্দু শিখছি। উনি আগে থেকে আমাদের একটু বুঝিয়ে দিতেন, হ্যাঁ, গ্রামার এগুলো আর কি। তো তখন ওটার মধ্যে আমি যে ছিলাম ছোট মেয়েটি আর কি। সেই অনুষ্ঠানটা করে আমি বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলাম। সবাই ভাবতো এই কিউট মেয়ে আর কি, ছোট্ট মেয়ে, এবং বেশ মাথাও বড় হয়ে গেছিল আমার মনে হয়, কারণ চাইল্ড স্টার, তাই না? তো সেখান থেকে যে টাকাটা পেতাম এখন আমার সেটা মনে নেই, কেননা আমার মনে হয় হয়তো 20 টাকার মতো পেতাম বা 30 টাকার মতো পেতাম এক একটা অনুষ্ঠানের জন্য। সেটা কি নিজে কখনো খরচ করেছিলেন? আমার একদম মনে নেই, কারণ তখন ওই বয়স ছিল না যে আমি গিয়ে নিজের জন্য কিছু কিনবো। হয়তো আম্মা হয়তো সেটা নিয়ে আমাকে হয়তো একটা ফ্রক বা একটা সালোয়ার কামিজ বা কিছু একটা বানিয়ে দিয়েছিলেন। আমার এখন সেটা মনে নেই, কিন্তু যেটা মনে আছে পরে, তো সেটা আমি বলবো ধরো 76 ওই সময় আমি নিজের জন্য একটা শাড়ি কিনেছিলাম, আমার প্রথম নিজের টাকা দিয়ে কেনা একটা শাড়ি। সেই শাড়িটা এখন আছে আমার কাছে। হ্যাঁ আছে, সবুজ রংটা আমার খুব পছন্দ। সবুজ রঙের খুব সম্ভব একটা, এটা বোধহয় একটা সিল্ক ধরনের একটা শাড়ি আমি কিনেছিলাম সেই টাকাটা দিয়ে, সেটা আমার মনে আছে। এটা আমি একদম সারা জীবন রাখবো। মিতাদি, এখন একটু শৈশবে ফিরে যাই। আপনার কি মনে আছে যে আপনি প্রথম কোন স্কুলে পড়েছিলেন বা স্কুলে যাওয়ার অভিজ্ঞতাটা কি ছিল প্রথম? না, আমি একটা স্কুলেই পড়েছি। আচ্ছা, সেটা হলো সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স, আর স্কুল শুরু করেছি 3 বছর বয়সে। আচ্ছা, আমার বাবা আমাকে ওই স্কুলে ভর্তি করিয়েছিলেন এবং আমার বয়স একটু বাড়িয়ে ভর্তি করেছিলেন, কেননা নিয়ম ছিল 4 বছর বয়সের আগে ভর্তি করা যাবে না, কিন্তু উনি আমাকে 3 বছর বয়সে ভর্তি করিয়েছিলেন। আর অনুভূতির কথা খুব একটা মনে নেই, কারণ 3 বছর বয়সে স্কুলে গেছি। মনে হতাম, যেটা মনে আছে খুব ঘুম কাতুরে ছিলাম, যেমন এখনো আছি। তো আম্মা ঠেলে ঠেলে উঠাতেন, তারপর খাওয়াতেন, তারপরে ইউনিফর্ম পরিয়ে স্কুলে নিয়ে যেতেন, মানে তখন ওর চোখে ঘুম। আমার মনে হয় স্কুল শুরু হতোই সকাল 8টায়, তো সেই 7:30 বা নিশ্চয়ই 5:45, 6:30টার দিকে উঠতে হতো ঘুম থেকে, তারপর এগুলো করা। তো ঘুম পেতো খুব, এটা মনে আছে। প্রথম স্কুলে গিয়ে ফ্রেন্ডশিপ হয়েছিল কার সাথে মনে আছে? ফ্রেন্ডশিপ হয়েছিল একটা ছেলের সঙ্গে। আমাদের ছিল কেজি 1, কেজি 2, তারপর ছিল স্ট্যান্ডার্ড 1, স্ট্যান্ডার্ড 2। তো কেজি 2 পর্যন্ত ছেলেরা ছিল। একটা ছেলের সঙ্গে আমার খুব বন্ধুত্ব হয়েছিল, আর ছেলেটা ছিল কটা চোখ, কিছু বলে না কি, বেড়াল চোখ। হ্যাঁ, ক্যাটস আই। আমরা খুব পাশাপাশি, খুব কাছাকাছি বসতাম। আর কিচ্ছু মনে নাই ছেলেটার ব্যাপারে, যে ওর চোখগুলো কটা ছিল। প্রথম প্রেমে পড়েছিলেন কবে? 9-10। ম্যান ফ্রম আঙ্কেল বলে আচ্ছা একটা অনুষ্ঠান, একটা সিরিজ দেখাতো, ম্যান ফ্রম UNCLE, ম্যান ফ্রম আঙ্কেল। তো সেটাতে ছিল 2 জন আমেরিকান অ্যাক্টর। আচ্ছা, তাদের একজনের প্রেমে পড়েছিলাম আমি। জানি জীবনে দেখা হবে না, বা ভাবতাম তখন যে দেখা হবে একদিন। হ্যাঁ, তাদের একজনের প্রেমে পড়েছিলাম। হ্যাঁ, নেপোলিয়ন সোলো একটা ক্যারেক্টারের নাম, আর একটা ক্যারেক্টারের নাম ইলিয়া কুরিয়াকিন। হ্যাঁ, তো নেপোলিয়ন সোলো করতেন রবার্ট ভন, তার নাম, আর ইলিয়া কুরিয়াকিন যে করতো তার নাম ছিল ডেভিড ম্যাককালাম, খুব সম্ভব ডেভিড ম্যাককালাম। আমি রবার্ট ভনের প্রেমে পড়েছিলাম এবং তাকে নিয়ে আমি স্বপ্ন দেখতাম। ওটাই আমার প্রথম এবং শেষ। প্রথম প্রেমের প্রস্তাব পেয়েছিলেন কবে? একজন এটা করেছিলেন, কিন্তু উনি আমাকে কখনো বলেননি। হ্যাঁ,
তো বললে হয়তো ঘটনা অন্যরকম হতে পারতো, জানি না। আচ্ছা। তো নাম তো আর বলা যাবে না হুম। ভদ্রলোকের, বেচারা। তো খুবই ভালো একজন ভদ্রলোক ছিলেন এবং বয়সে আমার থেকে খুব বেশি বড় হয়তো ছিলেন না, কিন্তু উনি, পরে শুনেছি যে উনি ভীষণ পছন্দ করতেন আমাকে, কিন্তু উনি আবার ভয়ে আমাকে কিছু বলেননি। তো না বললে কিভাবে জানবো, হ্যাঁ। বলতে তো হবে, আমি তো আর মাইন্ড রিডার নই, তাই না? তো এটা একদিক দিয়ে, মানে একদিক দিয়ে অনেক দিক দিয়ে ভালো হয়েছে, কারণ আমি তারপর আমার যে স্বামী তাকেই বিয়ে করেছি, তাই না? ওর সাথে আচ্ছা, তাহলে তো আর বিয়ে হতো না আমার। স্বামীকেই বিয়ে করেছেন। হ্যাঁ, আমার স্বামীকেই আমি বিয়ে করেছি এবং সেটা খুব সার্থক একটা সম্পর্ক হয়েছে ম্যারিড এত লাইফ। বছর পর, তাই না? আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম যে কবে মনে হলো যে আমি একজন নারী, সুন্দরী নারী? যখন আমি প্রথম শাড়ি পরা শুরু করলাম, ঠিক মতো শাড়ি পরা শুরু করলাম, সেটাই। সেটা একটা হতে পারে, বা মানুষের চাহনি আমার প্রতি বুঝতে পারলেন। বুঝতে পারি যখন, বা হঠাৎ করে একটা বিয়ের প্রস্তাব এলো, আচ্ছা, আচ্ছা। যেটা হলো যে ও এখন হয়তো বিয়ের একটা ভাবা যায়, এসব আর কি। হ্যাঁ, ওটাই তখন আমি। নিজের একটা মনে হলো যে হ্যাঁ, আমি বড় হয়ে গেছি। আচ্ছা, আচ্ছা। আমি যখন সন্তান সম্ভবা হলাম, ভাবলাম যে আমি একটা নতুন জীবন আনছি পৃথিবীতে। হুম। সেই মুহূর্তটা বোধহয় আসলেই হয়তো আমার ওই যে একটা ডিফাইনিং মোমেন্ট বলে মানুষ, সেই সময়টাই বোধহয়। মিতাপা, একটা লিঙ্ক ছেড়ে গেছিলাম, সেটা হচ্ছে যে আপনার সন্তান হওয়ার পর আপনি বলছিলেন যে আপনার নারী হয়ে ওঠাটা পরিপূর্ণ ভাবে আপনি বুঝতে পেরেছিলেন। হ্যাঁ, সেটুকু শুনতে চাচ্ছিলাম। আমার বয়স তখন খুব কম ছিল, ঠিক 20 বছর বয়স তখন। তো আমার মনে হয় কি, তখন মনে হলো যে জীবনটার খেলা খেলা নেই আর কি। বেশ ভয় লাগলো, হ্যাঁ। মানে যতটা না পুলকিত হলাম, যতটা না আনন্দিত হলাম আমার একটা ফুটফুটে একটা বাচ্চা হয়েছে, তার থেকে বেশি বোধহয় একটা ভয় ঢুকে গেল। ওকে ধরার পর, ওকে আদর করার পর কোলে যখন নিলাম, তখন অন্যরকম একটা অনুভূতি। তখন সেই অনুভূতি বোধহয় প্রকাশ করা খুব কঠিন, খুবই কঠিন। আমি দেখছি ও দেখতে কার মতো হয়েছে, বাবার মতো হয়েছে না আমার মতো হয়েছে, নাকি ফ্যামিলির অন্য সবাই তো বলছে ও আমাদের ফ্যামিলির মতো, ওরা কেউ বলছে না ওদের ফ্যামিলির মতো, এরকম তো চলছেই। আচ্ছা মিতাদি, আপনার তো বিয়ে হচ্ছিল অনেক কম বয়সে, মানে মোটামুটি, মানে মোটামুটি ওই আজকাল সেন্সে তো আপনি। একটু, তো বিয়েটা কিভাবে হয়েছিল? বিয়েটা বেশ মজা ভাবে হয়েছিল। হয়েছে না, বিয়ে আমি করেছি। হ্যাঁ। তো ওর সঙ্গে আমরা আসলে পেন ফ্রেন্ড ছিলাম। আচ্ছা, আচ্ছা। তো ওর এক আত্মীয়, এখানে আত্মীয়, দেশের এক আত্মীয় ওর সঙ্গে আমার পরিচয় করিয়ে দিয়েছিল। তো চিঠি লিখতাম, তোর সঙ্গে তো আমার দেখা হয়নি। হ্যাঁ, তারপর ওই চিঠির মাধ্যমেই, উনি তো সবসময় ইংল্যান্ডে ছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো চিঠির মাধ্যমেই পরিচয় আর কি, প্রেম না পরিচয়। ও আমাকে একটা ছবি পাঠিয়েছিল। আচ্ছা, আচ্ছা। তো সেই ছবিটা এত পাজি আমার হাজবেন্ড, ও পাঠিয়েছিল ওর 18 বছর বয়সের একটা ছবি। আমিও পাঠিয়েছিলাম আমার খুব দারুণ একটা মোহনীয় লাগছে আমাকে, এরকম একটা ছবি ওকে পাঠিয়েছিলাম। তো ও যখন ওই ছবিটা দেখলো, আমাকে দেখলো, আর আমিও যখন ওকে দেখলাম, দুজনের মানে খুব একটা মিল ছিল না ছবির সঙ্গে। আচ্ছা, আচ্ছা। তো এটা নিয়ে প্রায় ঠাট্টা হয় এখনো। চিঠিগুলো যে লিখতো সেগুলো আমি আমার ভাইদের দেখালাম, বাবাকে দেখালাম, মাকে দেখালাম। ওরা চিঠিগুলো পড়লো, পড়ে বললো এই তো বেশ ভালোই তো মনে হচ্ছে ছেলেটাকে, খুবই ভালো একটা ছেলে। তারপর আমাদের দেখা হলো, আমার বাবা ওর সঙ্গে কথা বললো, আমাদের বাড়িতে এলো, আমি চা নাস্তা সার্ভ করলাম। সবাই সামনে বসে আছে, কিন্তু প্রথম যখন আমাদের দেখা হয় সেই হয়, সবাই সামনে বসে আছে আর আমি ট্রেতে করে চা নিয়ে আসি, আর আমি খুব সাবধানে একটা শাড়ি পরেছি। আচ্ছা, আচ্ছা। সেই শাড়িটা একদম নিজেকে ঢেকে ঢুকে আমি যেন খালি একটু মুখটা দেখা যায় আর কি, ওইভাবে এসে চা পরিবেশন করলাম, একটু বসলাম, তারপর আবার চলে গেলাম, মানে খুব ঢং করলাম আর কি। এবং দেখা হওয়ার কয়েকদিন মধ্যেই, বিয়ে হয়ে 2-3 দিনের মধ্যে বিয়ে হয়ে গেল আমাদের। সে অগাস্টে বিয়ে হয়েছিল আমার, অগাস্ট 77। প্রথম বিদেশে যে কেমন অভিজ্ঞতা হয়েছিল, যে এত কিছু ফেলে আমি একটা নতুন সংসারে একটা মানুষের হাত ধরে চলে গেছি, কেমন ফিল হয়েছিল? প্রথমবার খারাপ লাগেনি, বিয়ে হয়েছে তো মাত্র। হ্যাঁ, তো সেই তখন কিন্তু আমি এই যে নাট্যজগৎ রেখে যাচ্ছি, বা
মানে ফ্যামিলি ফেলে চলে যাচ্ছি, তখন সেরকম কিছু লাগেনি। কেন লাগবে, কেন, আমি মাত্র নতুন বিয়ে হয়েছে, তাই না? বিদেশে গেছি, যে ইংল্যান্ডের কথা এত ভাবতাম, বইয়ে পড়েছি, হ্যাঁ বিলাত গেলাম, তারপর টিভিতে সিনেমায় কত কিছু দেখেছি, একটা বিরাট একটা আকর্ষণ ছিল। তো সেখানকার সেই আকর্ষণটা ছিল। তারপর আমরা চলে গেলাম, প্রথম থাকলাম আমার শাশুড়ির সঙ্গে, উনি লন্ডনেই থাকতেন। তো তারপর আমরা চলে গেলাম, আমার হাজবেন্ড যেখানে চাকরি করতেন সেটা একটা ছোট্ট একটা দ্বীপ, ইংল্যান্ড আর ফ্রান্সের মাঝে যে চ্যানেলটা, ইংলিশ চ্যানেল, সেখানে কতগুলো দ্বীপ আছে। সেই ছোট্ট একটা দ্বীপে আমার হাজবেন্ড কাজ করতেন। দ্বীপটার নাম গার্নসি। গার্নসি। আর সেখানে কিন্তু জীবনযাত্রা অনেক স্লো, আচ্ছা আচ্ছা, এবং বেশ ওল্ড ফ্যাশনড, বেশ চুপচাপ, একটু গ্রাম্য। হ্যাঁ, সব জায়গা থেকে সমুদ্র দেখা যাচ্ছে, খুব সুন্দর একটা জায়গা। কিন্তু সেখানে গিয়ে যদিও ভীষণ ভালো লেগেছে, কিন্তু তখন হঠাৎ মনে হলো যে কোথায় এলাম আমি, কেননা কিছুই নেই মনে হচ্ছে, কোনো বাঙালি নেই, আমি একমাত্র বাঙালি। হ্যাঁ, আমার হাজবেন্ড আর আমরাই একমাত্র বাঙালি, সবই ওই দেশের। আপনি তো ইংল্যান্ডে যেখানে কাজও করলেন। হ্যাঁ, ওখানে আমি মঞ্চের সাথে এমনিতে চাকরি করতাম। কিভাবে ওখানকার কাজে? ওখানে একটা খুব ভালো একটা গ্রুপ আছে গার্নসিতে একটা গ্রুপ, ওটার সঙ্গে আমি জড়িত হলাম। আমার আসলে যিনি আমাকে গাড়ি চালানো শিখিয়েছিলেন, ওই ড্রাইভিং ইনস্ট্রাক্টর আবার ওই গ্রুপের সঙ্গে জড়িত ছিলেন। উনি আমাকে বললেন যে তুমি অভিনয় করতে। আমি কিন্তু খুব একটা বলতাম না কাউকে যে আমি অভিনয় করতাম, এই করতাম ওই করতাম, কারণ ওখানে যখন প্রফেশনালি তো করতে পারছি না। হ্যাঁ, ওখানে তো এভাবে তো আর করা যাবে না, প্রফেশনালি করতে হবে। তো তখন উনি বললেন যে এই গ্রুপটার সঙ্গে যোগ দাও, তাহলে তুমি অনেক কিছু শিখতেও পারবে, কিছু কাজও করতে পারবে। তো সেই গ্রুপটার সঙ্গে আমি যোগ দিলাম বোধহয় 81, 82। আচ্ছা আচ্ছা। তো ওদের সঙ্গে ব্যাকস্টেজ কাজ, মঞ্চে কাজ করলাম আর কি, কিছু অভিনয় করলাম, সবকিছু অবশ্যই ইংরেজিতে। আচ্ছা, সবকিছু তো ইংরেজিতে। তখন ওই বাংলায় তো করার সুযোগ নেই, বাংলায় তো লন্ডনে এলে করা যায়। তো লন্ডনে বাংলায় নাটক করলাম, লন্ডনে আরো অনেক পরে, 2002 সনে। আচ্ছা আচ্ছা। তো সেটা বেশ পরে, সেটা একটা বাঙালিদের একটা গ্রুপ আছে, সেটার সঙ্গে ওরাই আমাকে বলল প্লিজ এসে করেন। একটা খুব সুন্দর একটা চরিত্র করেছিলাম, চন্দন সেনের লেখা দায়বদ্ধ। আচ্ছা আচ্ছা। সীতার চরিত্রে। তো ওটা করার পর আরো কিছু পরে তারপর হলো যে লন্ডনে এখন যেটা হচ্ছে যে একজনের সঙ্গে পরিচয় হলো, এক ভদ্রলোকের সঙ্গে, আমাদেরই বাংলাদেশি, ও লন্ডনে কাজ করছে, প্রফেশনালি থিয়েটারের ডিরেকশন দিচ্ছে। তো সেটা তো খুবই কঠিন ওখানে প্রফেশনালি কাজ করা। তো ওই আমাকে তারপর আবার ডাকলো, যে গ্রুপের সঙ্গে, যে নাট্য গ্রুপ তো না, কোম্পানি, সেই থিয়েটার কোম্পানির সঙ্গে আমি কাজ করলাম, সেটা প্রফেশনালি করলাম। আচ্ছা। সেটা অবশ্যই ইংরেজিতেই, বাংলা ইংরেজি মিলিয়ে। তো সেটাই আবার এখন করছি, সেই কাজগুলো এখন আবার ঢাকায় বাংলাদেশে করতে চেষ্টা করছি। আচ্ছা মিতাপ, আপনাকে যদি জিজ্ঞেস করি যে চোখ বন্ধ করলে আপনি প্রথম কোন বন্ধুটির কথা মনে করেন, কার কথা মনে করেন আপনি, যে সে বিপদে আপদে সবসময় আপনার পাশে আছে, সাথে আছে? আমার স্বামী। আচ্ছা আচ্ছা। যে নাকি সত্যি সত্যি আমাকে চেনে এবং জানে, এবং আমি কাকে পছন্দ করি, কাকে পছন্দ করি না, কোন ব্যাপারটা নিয়ে সত্যি আমি কি ভাবছি, একটা মানুষই জানে, আমার হাজবেন্ড। মাইন্ড রিডার। হ্যাঁ, এবং আমাদের এমন হয়েছে, আসলে আমাদের বিয়ের বয়স তো অনেক, 77-এ আমাদের বিয়ে হয়েছে। তো আমার মনে হয় ও কিছু বলার আগেই আমি একটা কিছু বলছি, তখন বলছে আমি ঠিক এই কথাটা বলতে যাচ্ছিলাম। হ্যাঁ, কি আমরা নাকি এখন দেখতেও একই রকম হয়ে যাচ্ছে, এটা নাকি অনেকে বলে, আমার সেটা বিশ্বাস হয় না, আমি ওর চেয়ে অনেক সুন্দর দেখতে। না, উনি অনেক সুন্দর দেখতে। আচ্ছা ঠিক আছে, তোমার তো দুলা ভাই, তুমি তো বলবে। তো ওই জিনিসটা আর কি, আমি কোনো মতেই ভাবতে পারি না অন্য কারো কথা। থ্যাংক ইউ মিতাপা, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগছিল। আসলে কখন সময় ফুরিয়ে গেছে টেরই পাইনি, কিন্তু এখন তো চলে যেতে হবে। হ্যাঁ, চলে যেতে হবে। তোমাকে অনেক ধন্যবাদ। এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক অনেক আবারও ধন্যবাদ।